আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি আইসোমারিজম বা সমানতা নিয়ে। আমি এখানে কোনো সমানতার ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো না। আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা মাঝে মধ্যে কিছু প্রশ্ন থাকে যে এই যৌগের থেকে কয়টা সমাণু পাওয়া যাবে লেখো, তো ওই টাইপের প্রশ্ন নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। প্রথমে একটু বেসিক ধারণা দিই, যেটা আর কি আমাদেরকে মুখস্থ করলে আমাদের পরীক্ষার সময় অনেক আমরা বাঁচাইতে পারবো। সেই ব্যাপারটা হচ্ছে এই, মানে যদি আমরা কখনো দেখি যে কার্বন আর হাইড্রোজেন অ্যালকেন ফর্মে আছে, মানে CnH2n+2, আর তার সাথে একটা অক্সিজেন যুক্ত আছে। উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন C3H8O, অথবা আমি বলতে পারি C4H10O। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এরকম যৌগ থেকে আমরা দুই ধরনের সমাণু পাবো, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা পাবো হচ্ছে ইথার। তো এখান থেকে আমরা অ্যালকোহল আর ইথার বানানো আর কি আমাদেরকে শিখতে হবে। ওকে, তো সেকেন্ড ইনফরমেশন হচ্ছে যদি কার্বন আর হাইড্রোজেন অ্যালকিন ফর্মে থাকে আর তার সাথে যদি একটা অক্সিজেন যুক্ত থাকে, যেমন আমরা বলতে পারি C3H6O, অথবা আমরা বলতে পারি C4H8O। তো এরকম যৌগ থেকে আমরা তিন ধরনের সমাণু পাইতে পারি, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। তো মোস্টলি ইন্টারে এই দুইটা পড়লেই হয়ে যায়, বাট আমি আরেকটা জিনিস সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ইনল। ইনল মানে কি? ইনল মানে হচ্ছে এমন যৌগ যেখানে ডাবল বন্ড আছে আর যেখানে OH মূলক আছে। ইন আর অল যোগ করলে হবে ইনল। আচ্ছা, কখনো যদি এরকম হয় যে আমরা কার্বন আর হাইড্রোজেনকে অ্যালকিন ফর্মেই দেখতেছি, কিন্তু এখানে অক্সিজেন একটা না দুইটা আছে। ওকে, তো অক্সিজেন যদি দুইটা থাকে, যেমন আমি যদি বলছি এরকমভাবে লাইক C3H6 কিন্তু O2। ওকে, তো মনে রাখবেন এই ধরনের যৌগ থেকেও দুই ধরনের সমাণু পাওয়া যায়, একটা হচ্ছে জৈব অ্যাসিড আর একটা হচ্ছে অ্যাস্টার। তো এই ইনফরমেশনগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। যাই হোক, এই ভিডিওতে আমরা মূলত এই সেকেন্ডটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, কারণ প্রথমটা আমি মনে করি অ্যালকোহল আর ইথার বানানোতে কোনো প্রবলেম হওয়ার কথা না। আর জৈব অ্যাসিড আর অ্যাস্টারেটটা আমাদের একাডেমিকে আসার মতোও না, কিন্তু এই অ্যালডিহাইড, কিটোন আর ইনলের যে ব্যাপারটা, এটা একটু দেখাই দিতে চাচ্ছি। এই কারণে এই ইনলের কনসেপ্টটা আমরা একাডেমিকে সাধারণত পড়ি না বা স্কিপ করে যাই। তো ইনল যদি বানাইতে চাই তাহলে কত ধরনের বানানো যায় সেটা নিয়ে আর কি একটু আলোচনা করতে চাচ্ছি। তো প্রথমে ধরে নিচ্ছি আমার যৌগটা হচ্ছে C4H8O। এখন আমরা দেখব যে এই যৌগের আমরা কয়টা সমাণু নির্ণয় করতে পারি। তো প্রথমত আমরা চেষ্টা করব যে অ্যালডিহাইড বানানোর চেষ্টা করব আমরা প্রথমে। ওকে, তো অ্যালডিহাইড বানানোর জন্য আমাদের কাজটা খুবই সিম্পল। যেহেতু 4 কার্বন আছে, তাহলে আমি চেষ্টা করব এভাবে 4টা কার্বন দেওয়ার, 1 2 3 4। আর অ্যালডিহাইডের কার্যকরী মূলকের মধ্যে একটা কার্বন আছে, তাই এখানে আমি CHO দিয়ে দিলাম। বাস, এখন আমি হাইড্রোজেন দ্বারা হাত পূরণ করে ফেলবো। এখানে 3টা, এখানে 2টা, এখানে 2টা। একবার কাউন্টিং যদি করি, 3 2 5 2 7 1 8, 8টা হাইড্রোজেন হয়েছে। আর এই যৌগটার নাম আমরা কি বলতে পারি? 4 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম হচ্ছে বিউটানল। আমরা চাইলে 1 বলতে পারি। এবার দেখি অ্যালডিহাইডকে আর বানানো সম্ভব কিনা। তো আমার মনে হয় অবশ্যই সম্ভব, কারণ এখানে প্রথমে মনে রাখতে হবে CHOকে কিন্তু আপনি স্ট্রেইট চেনের মাঝখানে কখনো বসাইতে পারবেন না, কারণ ওর এক হাত ফাঁকা। তো আমরা যে কাজটা করতে পারি, এখন 4 কার্বনের জায়গায় আমরা 3 কার্বন নিচ্ছি আর এখানে CHO দিচ্ছি, আর আরেকটা কার্বনকে আমরা শাখা হিসেবে নিচে বসাই দিচ্ছি। বাস, এটাকে এখন হাইড্রোজেন দ্বারা হাত পূরণ করে দিতে পারি। আমরা এটা আরেকবার চেক করব। এখানে হাইড্রোজেন আছে 3টা, 3টা 6টা, 7টা 8টা। যৌগটার নাম কি হয়ে যাবে? 1 2 3, অর্থাৎ 2 নম্বরের শাখা আছে। যৌগটার নাম হচ্ছে 2 মিথাইল, আর 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম হচ্ছে প্রোপানেল। ওকে, অ্যালডিহাইড আমার মতে আর এখানে পাওয়া সম্ভব না। তাহলে আমরা একটু সামনে মুভ অন করি। এবার আমরা দেখি কিটোন কয়টা পাওয়া যায়। তো যাদের 2 হাত ফাঁকা, যেমন কিটোন বা ইথার, এগুলো দিয়ে সমাণু বানানো আর সহজ। কীভাবে সহজ আমি একটু বলি। তো কিটোন বা ইথারের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে শুরুতে কার্যকরী মূলকটা লিখে ফেলা। বাস, এবার কার্যকরী মূলকের উভয় পাশে কার্বনকে আমি ডিভাইড করে দিব। যেমন এখানে আমার কার্বন আছে হচ্ছে 4টা, যেমন একটা কিন্তু আমি ইউজ করে ফেলেছি যেটা কার্যকরী মূলকের মধ্যেই আছে, তাহলে বাকি রইল আমার কাছে কার্বন 3টা।
তিনটা কার্বনকে কিভাবে ডিস্ট্রিবিউট করব, এক পাশে দিব একটা, আর এক পাশে দিব হচ্ছে দুইটা। আর 4 কার্বন বিশিষ্ট কিটোনের নাম হচ্ছে বিউটানন। আপনি হাইড্রোজেন গুণ দেখতে পারেন, 8টাই কিন্তু আছে। আচ্ছা, এইবার কিটোন কিন্তু আর বানানো সম্ভব না, কারণ আমি এই পাশে দুইটা, বাম পাশে দুইটা, ডান পাশে একটা দিলে তো এই 3 নম্বর যৌগটাই আবার তৈরি হয়ে যাবে, শুধু উল্টাভাবে। তো কিটোন আমরা আর পাচ্ছি না। এখন বস, আমরা যা যা পাবো সব পাবো ইনলের জন্য। দেখি ইনলের জন্য আমরা কিভাবে কাজ করতে পারি। তো ইনল মানে হচ্ছে ডেফিনেটলি, আগে আমি 4টা কার্বন দিয়ে নিচ্ছি, এখানে ডাবল বন্ডও থাকবে, OH মূলকও থাকবে। তো সিকোয়েন্সিয়ালি যাই, প্রথমে আমি ডাবল বন্ড দিলাম হচ্ছে প্রথম কার্বনে। ওকে, নাম্বারিং করে ফেলি 1 2 3 4। ওকে, আমি ডাবল বন্ডে যে প্রায়োরিটি দিব OH মূলককে, তাহলে 1 নম্বর কার্বনেই আমি OHটা রেখে দিচ্ছি। ওকে, এবার হাইড্রোজেন দিয়ে হাত পূরণ করে দিই, ওর ভাগে পড়বে একটা, ওর ভাগেও একটা, ওর ভাগে দুইটা, ওর ভাগে তিনটা। হাইড্রোজেন কিন্তু 3 5 6 7 8 মিলে গেছে। এবার যৌগটার নাম কি হবে? 4 কার্বন যেহেতু, আমরা বলবো বিউট। ডাবল বন্ডটা আছে একে, 1 ইন 1 অল। আচ্ছা, এইবার আমরা কি করব, আবারও 4টা কার্বন নিচ্ছি। ওকে, এবার ডাবল বন্ডের পজিশন শুরুতেই থাক, OH-টাকে এবার আমি সুইচ করি, OH-কে আমি এখানে নিয়ে আসি। এখনও বাম পাশ থেকে যেহেতু OH কাছে, তাহলে আমি এখান থেকে গণনাটা শুরু করব। হাইড্রোজেন দিয়ে হাত পূরণ করে সময় নষ্ট করার দরকার নেই। এটার নাম তাহলে কি হবে? এইটাও 4 কার্বন বিশিষ্ট, তাই বিউট। ডাবল বন্ডটা আছে একে, কিন্তু এবার OH মূলকটা আছে 2, তাহলে বিউট 1 ইন 2 অল। ওকে, আবারও সেম কাজ, 4টা কার্বন নিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি ডাবল বন্ডটাকে আগের জায়গায় রাখি আর OH-কে যদি এবার এখানে নিয়ে আসি, তাহলে এবার আমরা গুনবো কোন পাশ থেকে? গুনবো কিন্তু ডান পাশ থেকে এবার, কারণ কার্যকরী মূলক ডান পাশ থেকে কাছে। তো খেয়াল করে দেখো, এইবার কিন্তু যৌগটার নাম বিউট 3 ইন হয়ে গেল, বিউট 3 ইন, আর কার্যকরী মূলক আছে 2, তাহলে নাম হলো 2 অল। আচ্ছা, আমি এবার যাচ্ছি নেক্সট যৌগে। নেক্সট যৌগ তো সেম কাজই করতেছি আমি এখানে ডাবল বন্ডই রাখতেছি, OH-টাকে এবার এখানে দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে গুনবো 1 2 3 4। যৌগটার নাম হবে কি? বিউট 3 ইন 1 অল। আমরা কিন্তু সব ভিন্ন ভিন্ন যৌগ পাচ্ছি, কিন্তু শুধু পজিশন চেঞ্জ হচ্ছে। তো এখন তো আমাদের এতটুকু শেষ। ডাবল বন্ডটাকে আমরা এক কর্নারে রেখে OH-এর পজিশন চেঞ্জ করে যাচ্ছিলাম। এইবার আমরা একটা কাজ করি, এইবার আমরা ডাবল বন্ডটাকে একটু শিফট করি। তাহলে এই হচ্ছে আমাদের 4টা কার্বন, ডাবল বন্ডকে এবার আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। ওকে, আর OH-কে আমি আবার শুরুতে নিয়ে আসলাম। এটাকে 2টা হাইড্রোজেন, ওর ভাগে পড়লো একটা, ওর ভাগে একটা, ওর ভাগে 3টা। এখন এটার নাম কি হবে? আমরা কার্যকরী মূলক থেকে যদি গণনা শুরু করি, এটার নাম হবে বিউট 2 ইন 1 অল। দেখি তো আমরা কেমন কিছু পাইছি কিনা। না, আমরা বিউট 1 ইন পাইছি, 3 ইন পাইছি, কিন্তু এখানে বিউট 2 ইন পাচ্ছি। তাহলে এটাও একটা নতুন যৌগ। সামনে আগাই, আবারও 4টা কার্বন দিচ্ছি, মাঝখানে ডাবল বন্ড দিচ্ছি, OH-টাকে এখানে রাখতেছি। এবার নাম কি হবে? আবারও 1 2 3 4, নাম হবে বিউট 2 ইন 2 অল। আমরা কিন্তু এটাও আগে পাইনি, ঠিক আছে। নেক্সট যৌগে যদি যাই, দিলাম 4টা কার্বন, ডাবল বন্ডটা এখানে রাখি, OH-কে আবার যদি এইখানে রাখি, এইবার কি আমরা নতুন কোনো যৌগ পাবো? আমি যদি ডান পাশ থেকে গুনি 1 2 3 4, তাহলে নামটা কিন্তু কি হয়ে গেল? বিউট 2 ইন 2 অল। অর্থাৎ এই যে কিছুক্ষণ আগে যে যৌগটা পাইলাম, এইটাই কিন্তু আমি আবার পুনরায় পেয়ে গেলাম। তার মানে এইটা কিন্তু আর হচ্ছে না। ওকে, আমি যদি OH-টাকে এইখানেও শিফট করতাম, তাহলে নামটা কি হইতো? বিউট 2 ইন 1 অল, যেটা কিন্তু এই যৌগের মতো হয়ে যেত। তার মানে আমি কিন্তু এই সাইডে আর কিছু পাচ্ছি না, এটাকে মুছে ফেললাম। আচ্ছা, এবারটা অন্যভাবে চিন্তা করি, আর কি কোনোভাবে পাওয়া সম্ভব না, নাকি এই 9টা পর্যন্তই? আচ্ছা, আর একটু আমার তো মনে হচ্ছে সম্ভব। ডাবল বন্ডকে কিন্তু আমি আবার এই পাশে শিফট করে কোনো লাভ নেই, কারণ এটা তাহলে এই প্রথম দিকের মতো হয়ে যাবে, প্রান্তীয় কার্বনের মতো। তো সেই কাজটা করে কোনো লাভ নেই। তো আমরা এবার যে কাজটা করতে পারি সেটা হচ্ছে,
মাতৃযোগে এতক্ষণ 4 কার্বন দিচ্ছিলাম, এবার মাতৃযোগকে আমরা 3 কার্বন করে দিই। ঠিক আছে, 3 কার্বন করে দিই। আর ডাবল বন্ডটাকে আমি প্রান্তীয় কার্বনে করে দিচ্ছি। তাহলে আরেকটা যে কার্বন থাকবে সেটাকে আমি শাখায় বসায় দিতে পারি। ওকে, তাহলে শাখায় আমি কোথায় বসাতে পারি? আমি প্রথম কার্বনেই যদি বসাই তাহলে কিন্তু লাভ নাই, তাহলে তো মাতৃযোগ 4 কার্বন বিশিষ্টই হয়ে গেল। তাহলে এটাকে আমার কোথায় বসাতে হবে? মাঝখানে বসাইতে হবে আরেকটা কার্বনকে। ওকে, আর ওএইচকে কোথায় বসাবো? ওএইচকে আমি প্রথম কার্বনে বসাই দিলাম। তাহলে আমরা পাচ্ছি 1 2 3। হাইড্রোজেন দিয়ে একটু হাত পূরণ করি, তাও আবার এইচ, এটা তো দরকার নাই, এটা H3। হাইড্রোজেন কিন্তু 8টাই আছে। এইবার যৌগটার নাম কি হবে? যৌগটার নাম হবে 2 নম্বরে যেহেতু শাখা আছে তার নাম হবে 2 মিথাইল। ওকে, 2 মিথাইল। ডাবল বন্ড তাই বললাম প্রোপ। ডাবল বন্ড আছে একে, মানে প্রোপ 1 in 1 অল। এইবার আসি আমরা 11 নম্বর, সেম কাজটাই রিপিট করব। আবারও আমি 3টা কার্বন নিলাম। ডাবল বন্ডের পজিশন তো আর চেঞ্জ করা যাচ্ছে না, এইটা আমি বামে নেই বা ডানে নেই, সেম কথাই। ওকে, CH3কেও আমি মাঝখানে ছাড়া অন্য কোথাও বসাতে পারতেছি না, কিন্তু এবার আমি OH-টাকে মাঝখানে কার্বনে নিয়ে আসি। তাহলে আবার যদি আমি কাউন্টিং করি তাহলে হচ্ছে 1 2 3। তাহলে যৌগটার নাম হবে এবার 2 মিথাইল প্রোপ 1 in 2 অল। বাস, আর পসিবল না, আর পসিবল না, কারণ মাতৃযোগ 2 কার্বনেরও সম্ভব না। ওএইচকে ডানে শিফট করেও কোনো লাভ নাই। তাহলে টোটাল আমরা কয়টা সমাণু পাচ্ছি? টোটাল কিন্তু সমাণু পাচ্ছি আমরা 11টা। অর্থাৎ আমরা একাডেমিক লাইফে জাস্ট 3টা দিয়েই শেষ করে দিই, কারণ অ্যালডিহাইড পাইছি 2টা আর কিটোন পাইছি 1টা, কিন্তু ইনল কিন্তু কয়টা পাইলাম? 8টা পাইলাম। তাহলে টোটাল কয়টা সমাণু পাইলাম? 11টা। তো এভাবেই আর কি আপনাদেরকে বাকিগুলো প্র্যাকটিস করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।